দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৩৩, দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন। নির্বাচিত সরকার মৌলিক সংস্কার করবে না মনে করছেন রাজনীতিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। এটি অন্তর্বর্তী সরকারের কাজ বলছেন জুলাই যোদ্ধারা। বাস্তবে রূপ নিচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু। শেষ পর্যায়ে হরিপুর থেকে চিলমারি অংশের কাজ, উদ্বোধনের অপেক্ষা। এবং উদ্বোধনের ৭ বছরেও আলোর মুখ দেখেনি হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। মাদক সেবীদের আখড়ায় পরিণত, চুরি যাচ্ছে যন্ত্রপাতি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি দাঁড়িয়েছে ৩৩-এ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫০ জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪০ রোগীর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সকাল ৯:৩০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় ১০ বছর বয়সী আইমান। দুপুর ১টার দিকে মৃত্যু হয় ৭ম শ্রেণীতে পড়ুয়া মাকিন সরকারের। সরকারি হিসেবে এখন প্রাণহানি দাঁড়ালো ৩৩-এ। বিকেলে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, এই মুহূর্তে সিভিয়ার ক্যাটাগরিতে রোগী ভর্তি রয়েছেন ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ভর্তি ২৫ জনের মধ্যে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে ৫ জন, সিভিয়ার পেশেন্ট আছে ১০ জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে ২৫ জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে ২৫ জন আছে তাদের মধ্যে আমরা ১০ জনকে পোস্ট অপারেটিভে রেখেছি। শনিবার ৪ থেকে ৫ জন রোগীকে রিলিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি। আগামীকাল আমাদের প্ল্যান আছে ৪ থেকে ৫ জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে ২ জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। সরকারি হিসেবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কোনো কাজ জনগণের কাছে দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাইলস্টোন দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযোগ করে প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকায় উড়ানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। শুক্রবার উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে এসব কথা বলেন গয়েশ্বর। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে। সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। শেখ হাসিনার চাপিয়ে দিয়ে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারের কাজ করছে এনসিপি, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় তিনি কথা বলেন। মুজিববাদকে আর মাথা চাড়া দিয়ে উঠতে না দেওয়ার আহ্বানও জানান নাহিদ। এর আগে জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের সাথে দেখা করেন তিনি। সমাবেশে মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে সবার প্রতি আহ্বানও জানান এনসিপি আহ্বায়ক। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। দলীয় সরকার মৌলিক সংস্কার করবে এমন বক্তব্যে দেশের মানুষের আস্থা নেই বলে মনে করেন রাজনীতিক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা।
আর জুলাই যোদ্ধারা বলছেন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারেরই এই কাজটি করা উচিত। রাষ্ট্র সংস্কার নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের শেষ কিস্তি আজ। ছিলাম যে জনাব সাখাওয়াত হোসেন উনি জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পুনরাগমন রোধে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র ও রাজনৈতিক পুরনোচক বদলাতে দায়িত্ব পড়ে অন্তর্বর্তী সরকারের কাঁধে। তাই প্রয়োজনীয় সংস্কার এই সরকারেরই করা উচিত বলে মনে করেন জুলাই যোদ্ধারা। আমাদের যে জুলাই আন্দোলন ছিল ওটার মূল স্লোগানই আমাদের ছিল যে বিকল্পকে আমি, তুমি, আমরা। তার মানে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে দেশটা আমরা গঠন করতে চেয়েছি, যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এই জিনিসটা আমাদের সবার অন্তর থেকে আসতে হবে। সংস্কারের যে বিষয়টা, এটা ইন্টারিম গভর্নমেন্ট যতটুকু করতেছে, এর সাথে সাথে আমাদের যে সবথেকে বেশি সচেতন হইতে হবে। রাষ্ট্রবিজ্ঞানীরাও বলছেন দলীয় সরকার যতটা না জনগণের প্রত্যাশা পূরণ করে তার চেয়ে বেশি কাজ করে দলের জন্য। 2005-এর সময় যেটা হয়েছে যে বিএনপি সরকার যখন ছিল, তারা নির্বাচন কমিশনকে তাদের ফ্রেন্ডলি করার জন্য তারা তাদের ফ্রেন্ডলি একটা সংস্কার করেছে। আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন 2008-এর পরে, তারা আবার কি করলো, তাদের সুবিধার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে একটা বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পঙ্গু করে দিল। সো ডেফিনেটলি নির্বাচিত সরকারগুলো কারণ এটা তো পুরোপুরি দল নির্ভর সরকার, সো দলগুলো তাদের সুবিধার বাইরে কোনো সংস্কারই করবে না। নির্বাচিত সরকার আদৌ সংস্কার করবে কিনা এ নিয়ে সবার মধ্যে আস্থার সংকট আছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির। আমাদের অতীত বলে যে কোনো দলীয় সরকার দেশের চেয়েও নিজের বা নিজ দলের প্রয়োজন অনুসারেই সংস্কার করে। সংস্কার চলমান প্রক্রিয়া, যখন যারা ক্ষমতায় থাকবে তাদেরই কিছু কিছু বিষয় সংস্কার করার দরকার হয়ে পড়ে, তারা করবে। কিন্তু মৌলিক সংস্কার দলীয় সরকারগুলো করবে, এই আস্থা দেশের মানুষ এখন হারিয়ে ফেলেছে। সুতরাং আমরা মনে করি এই সময়টার ভিতরেই একটা মৌলিক সংস্কার আনতে হবে, আমাদের ঐক্যমত্য পোষণ করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে মৌলিক সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। যে দলগুলো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী তারা তো এই সংস্কার প্রসেসে আছে, কেউ যদি বলে আমরা পরে করবো তাহলে এখন করেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তবে রূপ নিচ্ছে। গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত সেতুটির অবকাঠামোর কাজ শেষ পর্যায়ে, এখন উদ্বোধনের অপেক্ষা। এতে করে পাল্টে যাবে উত্তরের মানুষের জীবনমান। গোলাম মুস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাইবান্ধায় দৃশ্যমান হয়েছে 1490 মিটার তিস্তা সেতু। জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটে নির্মিত হচ্ছে এই তিস্তা সেতু। হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা সেতুর অবকাঠামোর কাজ শেষ পর্যায়ে, সাথে থাকা বর্ধিত রাস্তার কাজও প্রায় শেষের দিকে। এলজিইডির অর্থায়নে সেতু নির্মাণে প্রায় 7000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সেতু চালু হলে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। ফলে যোগাযোগ ও পণ্য পরিবহন সুবিধা সহ জীবনমান উন্নতির আশা করছেন উত্তরাঞ্চলবাসী। এই তিস্তা ব্রিজ হওয়াতে বিশেষ করে যে আমাদের লালমনিরহাট, তার কুড়িগ্রাম, তারপরে নীলফামারী, বেশ কিছু জেলার লোকজনেরা এখন এই পাশে অতি সহজেই 10 মিনিটেই এই ব্রিজটা পার হতে পারবে। বহু প্রত্যাশিত একটি সেতু। এই জায়গায় এটা হওয়ার পরে আমাদের মনে করেন যে উত্তরাঞ্চলের যে একটা যানজটের যে অবস্থা ছিল, এটা থেকে আমরা মুক্তি পাবো। গাইবান্ধা থেকে উত্তরবঙ্গের যে যোগাযোগের ব্যাপারটা, এটা এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, 1490 মিটার দীর্ঘ তিস্তা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। শীঘ্রই সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। তিস্তা নদীর উপরে 1490 মিটার দীর্ঘ, যেটা আমাদের স্থানীয় সরকার বিভাগের সর্বোচ্চ লম্বা ব্রিজ। এত বড় ব্রিজ আমাদের এলজিইডি থেকে আর আগে করা হয়নি। এই ঐতিহ্যবাহী ব্রিজটি আমরা আজকে পরিদর্শন করতে এসেছি এবং আমরা আশা করছি যে এই ব্রিজটি এই মাসের ভিতরেই ওপেনিং করার জন্য আমরা চেষ্টা করব। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ নদী ভাঙনের হারও কমে যাবে, এমনটাই প্রত্যাশা গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
উদ্বোধনের 7 বছর পরও আলোর মুখ দেখেনি ময়মনসিংহের হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি। মিলনায়তনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। চুরি যাচ্ছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওমর ফারুক আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও সংরক্ষণে 2018 সালের 1 নভেম্বর 10,81,00,000 টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নের রাংরাপাড়া গ্রামে সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয়। একাডেমিতে রয়েছে 300 আসন বিশিষ্ট একটি মিলনায়তন, এছাড়া 500 আসন বিশিষ্ট মুক্তমঞ্চ ও একটি প্রশিক্ষণ ভবন। কিন্তু উদ্বোধনের পর কার্যক্রম পরিচালনা না হয় অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, কিছু জিনিস চুরিও হয়েছে। এটা অনেক দিন ধরে আসলে হয়েছে, ঘরগুলো হয়েছে, বাউন্ডারি হয়েছে, অরক্ষিত অবস্থায় আছে। আমি এটা এইসব দেখাশোনা করে রাখতেছি, রাত্রে দেখি, দিনে যতটুকু পারি দেখি। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটিতে বর্তমানে নেই বিদ্যুৎ সংযোগ। বর্তমানে একাডেমির অফিস কক্ষে জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। অনেকদিন যাবত এটা বন্ধ আছে, এখন যদি এটাকে পুনরায় যদি চালু করা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সংস্কৃতি চর্চাটা এটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। উদ্বোধনের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটি শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করেন। এরপর এটি আর আলোর মুখ দেখেনি বলে জানান উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করছে। শিল্পকলা একাডেমি আজ পর্যন্ত 7 বছর হয়ে যায়, নির্মাণের পর থেকে 7 বছর হয়ে যায়, এটা পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো কার্যক্রম নাই। একাডেমির কার্যক্রম যেন শুরু করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বললেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যে যেন বাস্তবায়ন হয় সেদিকে একটু আলাদাভাবে নজর দেওয়ার জন্য আমরা পত্র প্রেরণ করেছিলাম। এটি চালু হলে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। আফরিন পপি, মোহনা সংবাদ। চলতি মৌসুমে রাজবাড়ীতে 48,000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলে পাট কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কৃষি কর্মকর্তার দাবি, ন্যায্য মূল্য পাবেন কৃষক। ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। রাজবাড়ী জেলার 5 উপজেলাতে চলতি মৌসুমে ব্যাপক পাট চাষ হয়েছে। সদর উপজেলায় 9,000 হেক্টর সহ প্রায় 48,000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তাতে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত চাষিরা। প্রতি বিঘা পাট উৎপাদন করতে 15 থেকে 20,000 টাকা খরচ হয়, কিন্তু সেই তুলনায় বাজারে পাটের দাম পাওয়া যায় না বলে অভিযোগ চাষিদের। বুনাইতে শুরু করে আমরা পর্যন্ত ধরেন কোনো কিছু সুযোগ সুবিধা পাই না, সরকারি কোনো সুযোগ সুবিধা আমাদের দেয় না আর কি। এই মাথায় করে আনতেছি কিষণ দিয়ে ঘোড়ার গাইতে নিচ্ছি, এতে আমাদের অনেক খরচ পড়ে যাচ্ছে। পাটে আমাদের সেরকম লাভ কিছু থাকবে না। যত ডাঙার পাট আছে আমি দূর দূরান্ত নিয়ে যাই, যেখানে পানি আছে সেখানে নিয়ে এই ঘোড়ার গাই দিয়ে সেখানে দেই, দেওয়ার পর আমার 300 টাকা সহ হিসেবে দেয় তারা। 20,000 টাকার উপরে আর কি খরচ হয় আমাদের পাটায়। আপনার 6 থেকে 7 মন, দেখা গেল যে আন্নে যে বাজার মূল্য আছে আপনার 3500-4000, এরকম থাকলে পরে কৃষক বাইসে থাকবে, না হলে কৃষক মারা যাবে আর কি। এবছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। তাছাড়া ঘন ঘন বৃষ্টির কারণে পাট জাগ দিতে তেমন কষ্ট হচ্ছে না, তাই কৃষকরা লাভবান হবে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা। এবং এবছর বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকায়, তো ঘন ঘন বৃষ্টিপাত হওয়ার কারণে সেচ সুবিধাটা ভালো পেয়েছে। এজন্য বর্তমানে গাছের যে অবস্থা ভালো আছে এবং যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, আশা করছি পাট পচনে কোনো সমস্যা হবে না এবং কৃষকরা ভালো ফলন পাবে বলে প্রত্যাশা করছে। যদি কৃষকরা ভালো বাজারে দাম পায় তাহলে পরবর্তীতে আরো তারা পাট চাষে উৎসাহিত হবে। এবছর রাজবাড়ীতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩ জন। শুক্রবার সন্ধ্যায় বাঙ্গার জাঙ্গাল এলাকায় 5 বন্ধু মক্স বিলে নৌকা ভ্রমণে গেলে বিলের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়। ঘটনার পর নিখোঁজ হন 3 জন। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালালেও এখনও তাদের উদ্ধার করা যায়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসার জানান, ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অপারেটর দরকার বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শুক্রবার চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিদর্শন শেষে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ 30% পর্যন্ত বাড়ানো হয়েছে, আর কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 13%। এতে বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। প্রতিষ্ঠার 8 বছর হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঠদান চলছে ভাড়া বাসায়। ক্যাম্পাসের জন্য এর আগে 8 বার বাজেট সংশোধন করা হয়েছে। এবারের একনেকে বাজেট অনুমোদনের তালিকায়ও বিশ্ববিদ্যালয়টির নাম নেই। তাই হতাশ এবং ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতিষ্ঠার পর থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়েছিল সরকার, কিন্তু 8 বার বাজেট সংশোধন হয়েছে। শেষমেশ এবারের একনেকে বাজেটেও তালিকায় নাম নেই প্রতিষ্ঠানটির। তাতে ক্ষুব্ধ সংশ্লিষ্ট সবাই। 8 বছরে আপনি দিতে পারেন নাই, আপনি সরকার পরিবর্তন হলেন, আপনারা ক্ষমতায় আসলেন, এসেও আপনারা সেম কাজটাই করতেছেন। আমাদের নিজস্ব কোনো ক্লাসরুম নেই। নর্মালি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তো অনেকগুলো ভবন থাকে, সেখানে আমাদের কোনো ভবন নেই, ভাড়া বিল্ডিং এ আমরা ক্লাস করতেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে এসে যদি আমাদের প্রতিদিন যদি শুধু ভাড়া খরচ যদি 100 টাকার মতো খরচ হয়। কিন্তু আমরা আজ হতাশ, আমরা আজকে হতাশায় নিমজ্জিত। আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে বলতেছিল আমার বন্ধু, দেয়ালে আমাদের পিঠ সত্যিই থেকে গেছে। এখন আমাদের আর কিছুই করার নেই, এখন আমরা রাজপথেই এর সমাধান চাই। ভাড়া বাড়িতে ক্লাস নেয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ কমে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষের সাথে বারবার কথা বললেও কোনো লাভ হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পায়নি, কিন্তু সার্টিফিকেট দিয়ে আমি কি করব? এটা তার সারা জীবনের একটা গ্লানি। সেই গ্লানি মাথায় নিয়ে ভবিষ্যতের যে স্টুডেন্ট তারা আর যেতে চায় না। এর জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করে। কর্তৃপক্ষকে দায়ী করার কারণে আমরা নিজেরও এটা লজ্জা অনুভব করি। শুরু থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্তৃপক্ষের উদাসীন ছিল, আজও তাই আছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য বর্তমান সরকারের অনেক উপদেষ্টাকে জানালেও কোনো লাভ হয়নি বললেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। একনাকে না ওঠার কোনো কারণ আমরা দেখি না, কারণ আমরা সমস্ত কন্ডিশনগুলো আমরা ফুলফিল করেছি। তা ওনারা তো আলোচনা আসবে, এরপরে বলবে যে তোমাদের এইগুলো হয়নি, আবার সাবমিট করো, সেটিও হচ্ছে না। তা কি অবস্থা আছে সেটি নিয়ে আমরা অন্ধকারের মধ্যে আছি। বর্তমানে 3টি স্থানে ভাড়া নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি বর্বর হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 90 ফিলিস্তিনির। আহত হয়েছে 4 শতাধিক। এছাড়া অনাহারে মৃত্যু হয়েছে 9 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 21 মাসের বেশি সময় ধরে চলা লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 59,600, আর অনাহারে মৃত্যু হয়েছে 122 জনের। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 90,000 নারী এবং শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে হামাস। খেলার খবর। মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে অংশ না নেয় 1 ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির 2 তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে রোববার সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাবে না ফ্লোরিডার দলটি। মেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে।
তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা MLS এর নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী এক ম্যাচে নিষিদ্ধ করা হয়। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রথম আলোর শিরোনাম। নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। সংকটাপন্ন 5 জন, নিহত বেড়ে 33। পাশাপাশি 3 শিশুর কবর কাঁদাচ্ছে সবাইকে। দৈনিক ইত্তেফাক। বেঁচে থাকার লড়াই, দগ্ধ 40 শিশুর। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে অন্য অপারেটর নিযুক্ত হবে সাখাওয়াত। ফ্লাইং জোনে স্কুল কেন, প্রশ্ন নগর পরিকল্পনাবিদদের। মাইলস্টোন স্কুল সহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার দাবি। হত্যা নয়, খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলা হওয়া উচিত ছিল। সমকাল। ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় ত্যাগীরাও ক্ষতিগ্রস্ত। বর্জনের চাপ রেখে নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত। চট্টগ্রামে ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টায় ছাত্রদল ও শিবির। এরপরে বাংলাদেশ প্রতিদিন। বিএনপির উদ্বেগ পিআর, নিবন্ধিত 55 দলের 18টি পক্ষে, বিপক্ষে 28টি। নির্বাচন নিয়েই শঙ্কা। পাহাড়ি সন্ত্রাসীদের হাতে মারণাস্ত্র। স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্ন দেখে অশান্ত করা হচ্ছে, গড়ে উঠেছে অস্ত্রাগার। দেশবাসীর প্রত্যাশা, কথা রাখবেন ডক্টর ইউনূস। দৈনিক যুগান্তর। ডেঙ্গুতে এবছরে মৃত্যু 70, আক্রান্ত 18,500। মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বার্ন ইনস্টিটিউটে শুক্রবার 2 জনের মৃত্যু, সংকটাপন্ন আরও 10 শিশু শিক্ষার্থী। দর্শক, সর্বশেষ দ্য ডেইলি স্টারের শিরোনাম। আইসিটি কেসেস ওভার জুলাই অ্যাট্রোসিটিস, 2/3 of 206 accused absconding, 27 cases filed over crimes against humanity, enforced disappearances. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনার সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে 33, দগ্ধ 5 জনের অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। নির্বাচিত সরকার মৌলিক সংস্কার করবে না, মনে করছেন রাজনীতিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। এটি অন্তর্বর্তী সরকারের কাজ, বলছেন জুলাই যোদ্ধারা। বাস্তবে রূপ নিচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু। শেষ পর্যায়ে হরিপুর থেকে চিলমারি অংশের কাজ, উদ্বোধনের অপেক্ষা। এবং উদ্বোধনের 7 বছরেও আলোর মুখ দেখেনি হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। মাদক সেবীদের আখড়ায় পরিণত, চুরি যাচ্ছে যন্ত্রপাতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।